সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলে জানি যে কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের দেওয়া হয়েছে সেটার সম্বন্ধে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা শুরু করি এবার। তো আমি শেখর বিশ্বাস, সহকারী প্রভাষক, গণিত বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমরা আমাদের যে নির্ধারিত বাড়ির কাজ দেওয়া আছে সেটা সম্বন্ধে আমরা একটু কথা বলি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, দেখো যে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম যেটা ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের দেওয়া, যেখানে লেখা আছে যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান কেমন, এবং তারপরে একটা কন্ডিশন হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে সরল রেখা সমীকরণের সমাধান করো। আর সরল সমীকরণ তো আমরা জানি, সরল সমীকরণ কি ছিল বলো তো? সরল সমীকরণ ছিল, যেমন দেখো আমি যদি বলি তোমাকে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 একটা সমীকরণ, এখানে এক্স ও ওয়াই দুইটি অজানা রাশি বা দুইটি চলক ছিল। মানে সরল সমীকরণ বলতে বলা হয় যে সমীকরণের ঘাতের সর্বোচ্চ ঘাত থাকবে হচ্ছে অন, সেটাই হচ্ছে সরল সমীকরণ। মানে এক চলক বিশিষ্ট দুইটি একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলা হয় বলো তো? সরল সমীকরণ বলা হয়। তো এই সরল সমীকরণের সাহায্যে আমরা কি করবো বলো তো? এই সরল সমীকরণের সাহায্যে আমরা এই প্রথম যে সৃজনশীলটা আছে এটা সমাধান করার চেষ্টা করব। দেখো তো এখানে কি দেওয়া আছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে যে রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 কত বলো তো? 4। ওকে, এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। এবার প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো কেমন। তারপর বলতে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। এবং থার্ড কোশ্চেন হচ্ছে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বারা লেখার সাহায্যে সমাধান করে ক্ষয়ের উত্তর বের করো এবং এর সত্যতা যাচাই করো। তাহলে দেখো আমাদের প্রথম কথাটা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে দুটো সমীকরণ গঠন করো। এবার যেহেতু দুইজনের বয়সের কথা বলা হয়েছে, রফিকের পিতা এবং রফিক, তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে মনে করি পিতার বয়স কত বছর বলো তো? মনে করি পিতার বয়স এক্স বছর। তুমি যে কোনো একটা চলক এখানে ধরে নিতে পারো, তোমার খুশি। যে মনে করি পিতার বয়স হচ্ছে কত বছর বলো তো? এক্স বছর, এবং পুত্রের বয়স হচ্ছে কত বছর? ওয়াই বছর। তাহলে শর্তটা কি বলছে দেখো, 5 বছর পূর্বে। তাহলে তুমি বলো তো তোমার বয়স যদি এখন 10 বছর হয়, তাহলে আমি যদি বলি 5 বছর পূর্বে তোমার বয়স কত ছিল, তাহলে অবশ্যই তোমার বর্তমান বয়স থেকে 5 বছর কী দিবা তুমি বলো তো? মাইনাস করে দিবা। তাহলে ঠিক এইভাবে যদি আমি ধরি, তাহলে প্রথম শর্ত মতে আমি কি লিখতে পারি, যেহেতু পিতার বয়স ধরছিলাম এক্স বছর, তাহলে এক্স মাইনাস 5:2, তাহলে পুত্রের বয়স ধরেছিলাম ওয়াই বছর, ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু ওরা কত বলছে? 10:4। তাহলে এটা ইজ ইকুয়াল টু 10:4 হয়ে গেলো। ঠিক সেম দিস প্রসেসে আবার 5 বছর পরে যদি আমি বয়সটা হিসাব করি, তাহলে অবশ্যই 5 কী করে দিতে হবে বলো তো? এখন যে বয়স থাকবে সেটার সাথে 5 আমাকে অবশ্যই যোগ করে দিতে হবে। তাহলে 5 বছর পরে শর্তটা কী হবে? তাহলে দ্বিতীয় শর্ত মতো আমি লিখতে পারি এক্স প্লাস 5:y প্লাস 5 ইকুয়াল টু কত বলো? 2:1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে প্রদত্ত তথ্যের আলোকে আমরা দুইটা সমীকরণ কী করলাম বলো তো? উল্লেখ করে ফেলাম। এখন কথা হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণের মাধ্যমে কী করো বলো তো? এই পিতার এবং পুত্রের বয়সটা নির্ণয় করতে হবে। আর প্রতিস্থাপন পদ্ধতি তো আমরা জানি, যে কোনো একটা সমীকরণ আমাকে প্রথম ধরে নিতে হবে, সেই সমীকরণটা ধরে সেইখান থেকে এক্স অথবা ওয়াইয়ের একটা মান বের করতে হবে। আমি যার মানই বের করব সেটাকে দ্বিতীয় নম্বর সমীকরণ, আমি যদি দ্বিতীয় নম্বর থেকে বের করি এক্স অথবা ওয়াইয়ের মান, তাহলে প্রথম সমীকরণে বসাবো। আর প্রথম সমীকরণ থেকে যদি এক্স এবং ওয়াইয়ের যে কোনো একটা মান বের করি, তাহলে 2 নম্বর সমীকরণ বসাবো। এভাবে বের করলে যদি এক্স বা ওয়াই যে মানটাই পাবো আমি 2 নং থেকে বা 1 নং থেকে, সেইটা আবার পরবর্তীতে যেটা থাকবে সেটা আমি কয় নংয়ে বসাবো বলো তো? ধরো আমি 1 নং অথবা 2 নং থেকে একটা সমীকরণ পেলাম, সেটাকে 3 নং সমীকরণ দিলাম। এবার 3 নং সমীকরণ হতে যদি আমি একটা মান বের করি, এক্স মান বেরোলো, এবার এক্সের মানটা আমি কী করবো বলো তো? আবার সেই 3 নম্বর সমীকরণ আমি বসিয়ে দেবো। তাহলে এভাবে আমরা বের করব প্রতিস্থাপন পদ্ধতিতে। ওকে, এরপরে যেটা বলছে দেখো, যে ক হতে প্রাপ্ত সমীকরণ দিয়ে লেখের সাহায্যে সমাধান করো এবং ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো। এবার যখন আমি লেখের সাহায্যে করব, দেখো, আর লেখের সাহায্যে করতে হলে তুমি যদি একটা লেখ অঙ্কন করতে হয়, তাহলে লেখ অঙ্কন করার প্রথমেই কাজ হচ্ছে তোমাকে কয়েকটা বিন্দুর দরকার। আর কয়েকটা বিন্দু যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো? কিছু মান ধরে নিতে হবে। যেমন আমি প্রথমে কি করব, যে সমীকরণটা আমার দেওয়া ছিল 1 নং সমীকরণ, সেখান থেকে আমি ওয়াই ইজ ইকুয়াল টু বের করবো। যেমন 1 নং সমীকরণ হতে পারে ওয়াই ইজ ইকুয়াল টু একটা মান পেলাম আমি, ওয়াই ইজ ইকুয়াল টু ধরো 8 - x, 9 - x, যে কোনো একটা মান পেতে পারি।
হ্যাঁ, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু আমি পেয়েছি টোয়াইস এক্স প্লাস 15 বাই হচ্ছে 10, এরকম একটা সমীকরণ পেলাম। এবার আমার কাজ হচ্ছে যে এই ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 15 বাই 10 থেকে এখানে আমি লিখবো যে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর কতগুলো মান বের করে একটা ছক তৈরি করব। এটা 1 নং সমীকরণ থেকে আবার সেম দিস প্রসেস 2 নং সমীকরণ থেকে এরকম কিছু মান বের করব। এরকম কিছু মান বের করে আমি একটা কি আঁকবো বলো তো, একটা লেখও আঁকবো, এবং লেখ আঁকার পর আমি দেখব যে এটা সাধারণ বিন্দু কোনটা। হ্যাঁ, এটা সাধারণ বিন্দু যেটা হবে, সেই সাধারণ বিন্দুটা যদি পিতা এবং পুত্রের যে আমরা বয়সের যে বের করেছি সেই দুইটা মান যদি হয়, তাহলে আমি কি বলবো বলো তো, এই উত্তরের সত্যতা যাচাই করা হবে। কেমন? ওকে, আচ্ছা, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা দেওয়া আছে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। ওকে, এবার সমকোণী ত্রিভুজ কাকে বলে বলো তো? সমকোণী ত্রিভুজ আমরা তো জানি যে যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং বাকি দুটো সূক্ষ্মকোণ, তাকে কী বলা হয় বলো তো? সমকোণী ত্রিভুজ বলা হয়। ওকে, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছে দেখো, যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। দেন বলছে একটা সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহুটা কত? এবং তারপরে কোশ্চেন বলেছে যে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাতে লিখো যা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এবং 4 নম্বরে বলছে এবিসি ত্রিভুজের এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে কোন কোনটা সমকোণ হবে। এবার দেখো তো, তাহলে পিথাগোরাসের সূত্রটা আমার কি ছিল? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটাই হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য। কেমন? যেটা সংক্ষেপে আমি লিখতে পারি এসি স্কয়ার, যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয় যার বি কোণ যদি এক সমকোণ হয়, তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো, বিসি স্কয়ার। কেমন? এরপর বলছে দেখো যে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু অতিভুজের অনুপাত 5:13 হলে, হ্যাঁ, বলছে হচ্ছে অপর বাহুটা নির্ণয় করো। তাহলে তুমি দেখো তো যে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 5x হয় এবং অতিভুজ যদি 13x হয়, আমি ধরে নিলাম। কেমন? যেহেতু এখানে 5:13 বলে দিছে, আমি একটা চলক ধরে নিই যে একটা বাহু ধরলাম 5x এবং অতিভুজ ধরলাম কত বলো তো, 13x, এবং অপর বাহুটা আমি ধরে নিই পি। কেমন? তাহলে অপর বাহুটা যদি পি হয়, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি বলো তো? আমরা জানি অতিভুজ এ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে সহজে আমি অপর বাহুটা বের করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন বলছে দেখো যে কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে কোনো ত্রিভুজের বাহুগুলো এমন হতে হবে যে প্রথম যদি আমি বাহু ধরো আমি একটা বাহু ধরলাম যে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আমি ধরলাম তোমার 3:4:5। হ্যাঁ, তাহলে এটা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কেন বলো তো? কারণ আমরা জানি প্রথম হচ্ছে লম্ব, তারপরে ভূমি, তারপরে ধরো অতিভুজ। ওকে, 3, 4, 5। তাহলে তুমি দেখো তার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু যদি 5 স্কয়ার হয়, তাহলে 3 কে স্কয়ার করলে 9 হয়, 4কে স্কয়ার করলে 16 হয়, তাহলে 9 আর 16 তুমি যদি অ্যাড করে দাও তাহলে কত হয়, 25, যেটা 5-এর যদি এটার স্কয়ার, কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এটার যদি বর্গমূল করো তাহলে কত হয়, 5 হয়। তার মানে যদি কখনো 3:4:5 হয়, এরকম আরও অনেক হতে পারে, যেটা হলে একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কেমন? ওকে, এরপরে কি বলছে দেখো যে এবিসি ত্রিভুজের এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে একটি কোনটি সমকোণ হবে। তাহলে তুমি দেখো এবিসি ত্রিভুজের এবি স্কয়ার, তাহলে এবি স্কয়ার মানে কি বলো তো? এবি স্কয়ার হচ্ছে অতিভুজ স্কয়ার, তাহলে এবি স্কয়ার যদি দাও তাহলে এ বি সি আমি যদি দিই, তাহলে সি কোণটা যদি আমি সমকোণ দিই, প্রথমটা যদি এই ধরি শীর্ষবিন্দু, তাহলে আমার কি হয় দেখো, এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়, তাহলে এ বি সি, তার মানে দেখো তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু কি, সি স্কয়ার। তাহলে এটা তুমি জাস্ট করে ফেললে হবে, চিত্রটাকে সুন্দর করে করবা। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজ অঙ্কন যেটা। হ্যাঁ, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, যে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়। তাহলে দেখো তো, আয়ত আর আয়তক্ষেত্র, তা আয়ত কাকে বলে? আমরা তো জানি যে চতুর্ভুজের কোণগুলো যদি সমকোণ হয় এবং বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তাকে কি বলা হয়, আয়ত বলা হয়। এবং আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা হয়। ওকে, এবার দেখো ট্র্যাপিজমের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লেখো। তাহলে ট্র্যাপিজমের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো তো? ট্র্যাপিজমের ক্ষেত্রফল ইকুয়াল টু লেখা যায় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি বলো তো, উচ্চতা। ওকে, এরপর বলছে ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য দেখাও। তাহলে এই ডেফিনেশন থেকে তোমরা এটা অবশ্যই করতে পারবা। তারপর হচ্ছে একটা সমবৃত্তিক বেলনের সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 10.50 সেন্টিমিটার, বেলনটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আছে সেটা ধরে তোমরা এটা করে ফেলবা। এরপরে আছে দেখো যে একটা ত্রিভুজের
কি দেওয়া আছে দেখো, যে একটা ত্রিভুজ আঁকতে কমপক্ষে কয়টা নিরপেক্ষ পথের প্রয়োজন, তাহলে একটা ত্রিভুজ আঁকতে কমপক্ষে 5টা অনন্য নিরপেক্ষ পথের প্রয়োজন। কি বলছে দেখো, যে একটা চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাদানের প্রয়োজন, তাহলে একটা ত্রিভুজ আঁকতে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। ওকে, আবার দেখো, যে কোনো সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক কয়টা বিন্দুকে ছেদ করে, তাহলে তুমি যদি একটা সরল রেখা দেখো, একটা যদি বৃত্ত আঁকো, দেখো তাহলে একটা বৃত্ত আঁকার পর তুমি যে কোনো দিক থেকে যদি তুমি একটা সরল রেখা, তাহলে দেখবা সেটা বৃত্তটাকে 2টা বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? ওকে, এরপর বলছে দেখো, যে একটা চাকার ব্যাসার্ধ হচ্ছে 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা তো জানি যে চাকাটা একটা কি বলতো, চাকাটা একটা বৃত্তাকার, কেমন, আর একটা চাকা একবার ঘুরলে চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে পারে, কেমন। তার মানে সমান দূরত্ব অতিক্রম করলে চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। আর চাকার পরিধি কি বলতো, চাকার পরিধির সূত্র হচ্ছে টয়েস পাই আর। ওকে, তাহলে এটাই আমি সহজে বের করতে পারি। এরপর কি বলছে দেখো, এরপর বলছে হচ্ছে তোমার বৃত্ত সম্পর্কিত আলোচনা, বৃত্তের ক্ষেত্রফল বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয়। এবার বলছে দেখো, যে কোনো বর্গের পরিসীমা যদি 12 সেন্টিমিটার এবং আয়তের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, এখানে 2টা কন্ডিশন তোমাকে দেওয়া আছে। দেখো, এরপর বলছে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা দাও। তাহলে ঘুড়ি তো আমরা সবাই জানি, ঘুড়ি সবাই তৈরি করতেও আমরা পারি। তাহলে ঘুড়ি কাকে বলে দেখো তো, যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকেই কি বলা হয় বলো তো, ঘুড়ি বলা হয়। আর অবশ্যই এই ডেফিনেশন যখনগুলো দিব আমরা অবশ্যই এখানে ফিগারটা আঁকবো, চিত্রটা সুন্দর করে এঁকে দেন এগুলোর সংখ্যাগুলো লিখব। এরপর বলছে দেখো, অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো, তাহলে অবশ্যই তুমি বর্গটি অঙ্কন করতে পারবা। এরপর বলছে খ হতে বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তর কর্ণ ধরে আয়তিটা অঙ্কন করে, তাহলে এগুলো তোমরা আঁকবা। আর অবশ্যই আমরা যখন চিত্রগুলো আঁকবো আগে সুন্দর করে চিত্র এঁকে দেন নিচে সুন্দর করে ব্যাখ্যা দেবো, আর চিত্রতে কোনো কাটাছেঁড়া হতে পারবে না। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এবার নির্ধারিত কাজ 3য় নাম্বার যেটা দেওয়া হচ্ছে ম্যাথমেটিক্সে, এটা তোমরা সকলেই করতে পারবা। তো সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ সকলকে।